আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো। আমরা তো অনেকদিন যাবৎ ক্লাস নিচ্ছি, তাই না? তোমরা কি বাসায় ঠিকমতো লেখাপড়া করছো? আমাদের সাথে সাথে কি তোমরা বই খুলে একটু পড়াশোনা দেখার চেষ্টা করছো? আশা করছি তোমরা সবাই পড়াশোনা করছো এবং এইভাবে একই তালে আগাচ্ছ। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আমি আজকে ফোর্থ চ্যাপ্টার বা চতুর্থ অধ্যায় নিয়ে আন্তর্জাতিক অর্থনীতি অর্থাৎ ফোর্থ ইয়ারের আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। তো আমার নতুন অধ্যায়ের নাম হচ্ছে অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন। আজকে দেখব অবমূল্যায়ন কি, অবমূল্যায়নের উদ্দেশ্যসমূহ বা অবজেক্টিভগুলো কী কী। তো চলো আমরা শুরু করি। চতুর্থ অধ্যায়, অবমূল্যায়ন। ডিভ্যালুয়েশন, ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন। শুরুতেই জানবো অবমূল্যায়ন কি। অবমূল্যায়ন বলতে দেশীয় মুদ্রার প্রেক্ষিতে বিদেশি মুদ্রার প্রেক্ষিতে দেশীয় মুদ্রার ক্রয় ক্ষমতা যদি কমে যায়, বিদেশি মুদ্রার প্রেক্ষিতে, বিদেশি মুদ্রা এখানে ডলারকে ধরে নিচ্ছি, মার্কিন ডলার। বিদেশি মুদ্রার প্রেক্ষিতে দেশীয় মুদ্রার যদি ক্রয় ক্ষমতা কমে যায়, এই অবস্থাটাকে বলছি অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন। অন্যভাবে বলা যায়, সরকারিভাবে যদি বিদেশি মুদ্রার প্রেক্ষিতে বিদেশি মুদ্রার প্রেক্ষিতে দেশীয় মুদ্রার বিনিময় হারটা যদি কমে যায়, সেটাকেও এরকম একটা অবস্থাকে বলছি অবমূল্যায়ন। ঠিক আছে? তো হচ্ছে, ধরো দেশীয় মুদ্রার 1 এককের প্রেক্ষিতে বিদেশি মুদ্রার কত একক ক্রয় করা হচ্ছে, অর্থাৎ বিদেশি মুদ্রার 1 এককের প্রেক্ষিতে দেশীয় মুদ্রার কতটুকু পরিমাণ, মান, ক্রয় ক্ষমতা, বিনিময় হার একই জিনিস, এটা কমে যাচ্ছে, এই অবস্থাটাকে বলছি অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন। এখন একটা উদাহরণ সাহায্যে যদি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা বিষয়টি আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। এখানে দেখো, যদি আমাদের $1, হ্যাঁ, $1 যদি 80 টাকা হয়, ধরো বর্তমানে $1 দিয়ে $1 মার্কিন ডলার দিয়ে যদি 80 টাকা ক্রয় মূল্য হয় আর কি, $1 মূল্য আমাদের বাংলাদেশি টাকার 80 টাকা। এখন অবমূল্যায়ন করা হলো, সরকার ঘোষণা দিয়ে বলল যে অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন করব। ডিভ্যালুয়েশন করার পরে $1 মার্কিন ডলার ইকুয়াল টু হচ্ছে 90 টাকা। বিষয়টি বোঝার চেষ্টা করো। অবমূল্যায়ন প্রথমে কি ছিল, $1 আমি 80 টাকা, $1 ইকুয়াল টু 80 টাকার মূল্যমান। কিন্তু যদি অবমূল্যায়ন করা হয়, অবমূল্যায়নের পরে $1 দিয়ে $1 আমাকে পেতে হলে আমাকে 90 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই ধারণা দিয়ে বোঝায় যে টাকার মানটা, ক্রয় ক্ষমতাটা, বিনিময় হারটা কি হলো, আমাদের কমে গেল, তাই না? এরকমই তো একটা ধারণা বোঝায়। ঠিক আছে? এই অবমূল্যায়নের ফলে আমাদের
দেশের মুদ্রার ক্রয় ক্ষমতাটা কমানো হয়, মুদ্রার মানটা কমানো হয়, ঠিক আছে, বিনিময় হারটা কমে যায়। এই এই বিষয়টি তোমরা একটু বুঝো, তাহলে তোমরা অবমূল্যায়ন কি এটা তোমরা সহজেই বুঝতে পারবে। আচ্ছা, এই তো গেল অবমূল্যায়ন কি। অবমূল্যায়নের উদ্দেশ্য সমূহ। অবমূল্যায়নের উদ্দেশ্য সমূহ বা উদ্দেশ্য সমূহ বা objectives of devaluation. Objective of devaluation. উদ্দেশ্য সমূহ কি কি? লেনদেনের ঘাটতি দূর করা, লেনদেনের ঘাটতি দূর করা। 2 নম্বরটা হচ্ছে রপ্তানি বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি। আমদানি হ্রাস, আমদানিকে কমানোর জন্য আমদানি হ্রাস। 4 নম্বরটা হলো তোমার কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি। 5 নম্বর হলো আন্তদেশের বিনিময় হারের সাথে সামঞ্জস্য বিধান, বিনিময় হারের সামঞ্জস্য বিধান, সামঞ্জস্য বিধান। 6 নম্বরটা হলো আমদানি রপ্তানির, আমদানি রপ্তানি বাণিজ্যে নিয়ন্ত্রণ প্রত্যাহার, নিয়ন্ত্রণ প্রত্যাহার। এখন আমরা এই উদ্দেশ্য সমূহগুলো একটু ব্যাখ্যা করব। লেনদেনের ঘাটতি দূর করা, লেনদেন বাণিজ্যে একটা ঘাটতি হয়, তাই না? ধরো রপ্তানি যখন কমে যায়, আমদানি যদি বৃদ্ধি পায় এবং রপ্তানি যদি কমে যায়, এই অবস্থাতে কি হয়, লেনদেনের বাণিজ্যে একটা ঘাটতির সৃষ্টি হয়। তো হচ্ছে এই লেনদেনের ঘাটতিটা এটা দূর করার জন্য কি করে, সরকার অবমূল্যায়ন করে থাকে। অবমূল্যায়নের তখন দরকার হয়। এই লেনদেনের ঘাটতি দূর করার জন্য সরকার ঘোষণা দিয়ে অবমূল্যায়ন করে থাকে, ঠিক আছে, দেশীয় মুদ্রার মান কমায় বা প্রক্রয় ক্ষমতাটা কমায়। ওকে, আচ্ছা। 2 নম্বরটা হলো রপ্তানি বৃদ্ধি। রপ্তানি বৃদ্ধি পেলে, রপ্তানি যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়, বিদেশের বাজারে রপ্তানি পণ্যের মূল্যটা কমে যায়। এই কারণে বিদেশিরা অনেক বেশি পরিমাণে পণ্য ক্রয় করে আর কি। যখন এই রপ্তানির পরিমাণটা বৃদ্ধি পায় তখনই এই অবস্থাটার সৃষ্টি হয় যে বিদেশের বাজারে এই রপ্তানি যে পণ্যগুলো আছে এগুলোর দাম কমে যায়। দাম কমার ফলে অটোমেটিকলি বিদেশিরা কি করে, তোমার অনেক বেশি পণ্য সামগ্রী, আগের চেয়ে অনেক বেশি পণ্য সামগ্রী ক্রয় করে, অর্থাৎ আমাদের দেশ থেকে তারা অনেক বেশি পণ্য সামগ্রী নিয়ে যায়, ঠিক আছে। এই রপ্তানিকে বৃদ্ধি করা, রপ্তানিকে এনকারেজ করার জন্য তোমার অবমূল্যায়ন করা হয়, ঠিক আছে। আর এরপরে আসো আমদানির পরিমাণ হ্রাস করা। আমদানি করাটা যে কোনো দেশের জন্যই হচ্ছে একটা কি বলে, নেতিবাচক একটা প্রভাব বিরাজ করে, নেতিবাচক একটা প্রভাব সৃষ্টি করে। তো আমদানি যখন হ্রাস পায় তখন দেশের অবস্থা কিন্তু চাঙ্গা হয়ে যায়, অর্থনীতিটা চাঙ্গা হয়ে যায়।
এই কারণে আমদানিকে সবসময় নিরুৎসাহিত করা হয়। তো আমদানি কিভাবে হ্রাস করা হয়? আমদানি যখন যখন দেশের মধ্যে, হ্যাঁ, অর্থের বা অর্থ অর্থের মানটা যখন কমে যাচ্ছে, যখন ডিভ্যালুয়েশন করে অর্থের মানটা কমানো হলো, তখন অটোমেটিকলি এই যে আগের চেয়ে অনেক বেশি বাইরে থেকে একটা পণ্য ক্রয় করতে গেলে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে টাকা খরচ করতে হচ্ছে। যখন বেশি পরিমাণে টাকা খরচ করতে হয় তখন কি হবে? অটোমেটিকলি আমদানিটা নিরুৎসাহিত হবে, আমদানি করতে চাইবে না মানুষ, আমদানিটা তখন অটোমেটিকলি হ্রাস পাবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। কম অবমূল্যায়নের ফলে কর্মসংস্থান তাহলে কিভাবে বৃদ্ধি পায়, তাই না? এরকম একটা প্রশ্ন থেকেই যায়। তো আমদানি অবমূল্যায়ন করার ফলে রপ্তানি যেহেতু বৃদ্ধি পায়, রপ্তানি শিল্প যেহেতু শিল্পের কাজ যখন বেড়ে যায়, যখন রপ্তানি বৃদ্ধি পায়, এই অবস্থাতে কি হয়? আমদানি যেহেতু হ্রাস পাচ্ছে, আমদানি বিকল্পায়ন যে শিল্প রয়েছে এগুলোর কিন্তু দেশের মধ্যে অনেক বেশি প্রসার, বা এই আমদানি বিকল্পায়ন শিল্প, আমদানি বিকল্পায়ন যে দ্রব্য সামগ্রী রয়েছে এগুলো মানুষ অনেক বেশি পরিমাণে উৎপাদন করবে। যখন রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, রপ্তানি শিল্পে তাহলে অনেক বেশি মানুষের দরকার হচ্ছে, শ্রমিকের দরকার হচ্ছে। আবার আমদানি বিকল্পায়ন শিল্প যখন প্রসার ঘটছে সেখানেও অনেক বেশি শ্রমিকের দরকার হচ্ছে। এই যে একটা কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য অনেক বেশি লোকবল হচ্ছে দরকার, তখন অটোমেটিকলি হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পায়। ঠিক আছে। হ্যাঁ, কর্মসংস্থান তখন বৃদ্ধি পায়। কি কারণে হচ্ছে কর্মসংস্থানটা তাহলে বৃদ্ধি পেল? এই যে অবমূল্যায়ন করার ফলে। ঠিক আছে। এরপরে আসো আন্তদেশের বিনিময় হারের সামঞ্জস্য বিধান। দেশের স্বার্থ রক্ষা করা এবং অপর যে দেশগুলো রয়েছে তাদের বিনিময় হারের মধ্যে সামঞ্জস্য বিধান করার জন্য, সামঞ্জস্য রক্ষা করার জন্য কি করা হয়? এই অবমূল্যায়নটা করা হয়। ঠিক আছে। তাদের মুদ্রার সাথে আমাদের মুদ্রার বা বিনিময় হারের একটা সামঞ্জস্য সৃষ্টি করার জন্য সরকার অবমূল্যায়ন করে থাকে। আমদানি রপ্তানি বাণিজ্যে নিয়ন্ত্রণ প্রত্যাহার। আমদানি রপ্তানি বাণিজ্যে নিয়ন্ত্রণ প্রত্যাহারের জন্য হচ্ছে অবমূল্যায়ন করা হয়। কেমন? হচ্ছে আমদানি রপ্তানি কে নিরুৎসাহিত করা, আমদানি রপ্তানিকে বাধা দেওয়ার জন্য, হ্যাঁ, আমদানি রপ্তানিকে নিরুৎসাহিত করার জন্য কি করা হয়? হচ্ছে তোমার নিয়ন্ত্রণ রাখা হয়। হ্যাঁ, অবমূল্যায়ন আমদানি রপ্তানিকে হচ্ছে একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে হয়। সরকার হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এখানে সরকার কি করে? বাধা নিষেধ আরোপ করে। আমদানি আর রপ্তানির ক্ষেত্রে সরকার বাধা নিষেধ আরোপ করে, কিছু রুলস রেগুলেশন বেঁধে দেয়। হ্যাঁ, এই অবস্থাতে কি হয়? তোমার এই অবস্থাটা প্রত্যাহার করার আগে, হ্যাঁ, এই আমদানি রপ্তানির যখন হচ্ছে তোমার আমদানি রপ্তানিকে যখন বাধা আরোপ করা হচ্ছে তখন কি হয়? প্রতিকূল বাণিজ্যের সৃষ্টি হয়। অবশ্যই প্রতিকূল বাণিজ্যের সৃষ্টি হবে, কারণ যখন আমদানি রপ্তানি হচ্ছে একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, এখানে একটা বাধা নিষেধ আরোপ করা হচ্ছে। তুমি আমদানি করতে গেলে তোমার একটা বাধা, রপ্তানি করতে গেলে একটা বাধা, হ্যাঁ, তখন অবশ্যই প্রতিকূল বাণিজ্যের সৃষ্টি হবে। এই যে এই প্রতিকূল বাণিজ্যটাকে দূর করার জন্য কি হয়? সরকার হচ্ছে আবার এই আমদানি রপ্তানির বাধাটা, এটা বিধিনিষেধ এটা হচ্ছে তুলে নেওয়ার আগে অবমূল্যায়ন করা দরকার হয়। ঠিক আছে। তো এই অবমূল্যায়ন, আমদানি রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রণ প্রত্যাহারের আগে অবমূল্যায়নের দরকার হয়। এই ছিল আমার অবজেক্টিভস অফ ডিভ্যালুয়েশন বা উদ্দেশ্য সমূহ, অবমূল্যায়নের উদ্দেশ্য সমূহ। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তোমাদের সবাইকে।